দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম। শামসুল ইসলাম স্পোর্টস টক উইথ শামসুল ইসলামের আজকের পর্বে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। শুভ অপরাহ্ন। বোধ করি আপনারা সবাই ভালো আছেন। 5 দিনের ম্যাচ 4 দিনে ছুটি হয়ে গেলে বা শেষ হয়ে গেলে একদিন তো বিশ্রাম থাকেই। অন্যথায় আজকের দিন শেষে হয়তো আগামীকাল আমাদের আলোচনা করতে হতো চেন্নাই টেস্ট নিয়ে, কিন্তু টাইগার বাহিনী চতুর্থ দিনের ফার্স্ট সেশনে গুটিয়ে গিয়ে আমাদেরকে একদিন আগেই কথা বলবার সুযোগ করে দিয়েছে। ইনফ্যাক্ট চেন্নাইয়ে 2 ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টটা বাংলাদেশ খুব বড় ব্যবধানে হেরেছে 280 রানে। অনুমিত ছিল রেজাল্টটা, কিন্তু এতটা একপেশে ম্যাচ করে দিয়ে ভারত জিতবে এতটা কিন্তু আমরা ভাবিনি। আমরা ভেবেছিলাম যে অ্যাটলিস্ট একটা রেজিলিয়েন্স দেখাবে বাংলাদেশ দল, খানিকটা প্রতিদ্বন্দ্বিতা করবে, কেননা খুব দারুণ শেপে ছিল দলটা, আত্মবিশ্বাসী ছিল। এই সমস্ত বিষয় নিয়ে আজকে কথা বলবো। বাংলাদেশ ভারতের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারলো না কেন, এই টপিক আমাদের। আর টপিকটিতে নিয়ে কথা বলবার জন্য চমৎকার একজন মানুষকে আমরা ভার্চুয়াল স্টুডিও পেয়েছি। তিনি দেখতে পাচ্ছেন খন্দকার সালেক সুফি, এনার্জি এক্সপার্ট অ্যাজ ওয়েল অ্যাজ স্পোর্টস অ্যানালিস্ট। ক্রিকেট নিয়ে লেখেন, বলেন, ভাবেন, চিন্তা করেন প্রতিনিয়ত। সালেক ভাই, গুড আফটারনুন, হাউ আর ইউ? এমনি তো সাধারণভাবে আমি সবসময় ভালো থাকি, কিন্তু ক্রিকেটে আমাদের এই যে একটা ফেলিয়ার বলবো না, ভারতের মতো একটা বিশ্বসেরা দলের বিরুদ্ধে ভারতের মাটিতে খেলা যে কত কঠিন সেটা যারা খেলেছেন, যারা দেখেছেন তারাই জানেন। তারপরেও পাকিস্তানের বিরুদ্ধে ঐতিহাসিক জয়, দাপুটে জয়ের পরে আমাদের যারা ভক্ত অনুরাগী, বিশেষ করে আমরা যারা বাংলাদেশ ক্রিকেটকে আতুর করে দেখেছি, তাদের কিন্তু বিশ্বাস ছিল অন্তত লড়াই হবে। বাংলাদেশ হেরে যাবে তো এটা জানার কথা। ভারতের মতো দল, র্যাঙ্কিং এ 1 নম্বর দল, ভারতের মাটিতে খেলা, ভারতের দুর্গম দুর্গ চেন্নাই তো বেশিরভাগ সময় ভারত টেস্ট জিতেছে, মানে জয় তো কেউ আশা করেনি, কিন্তু অন্তত পক্ষে খেলাটা 5 ডেতে যেত, ওদের লড়াই করে জিততে হতো, সেটাই প্রত্যাশিত ছিল। আমি একেবারে হতাশও নই। এই মাঠে যে হাসান মাহমুদ 5টি উইকেট নিয়েছে, এক সময় পর্যন্ত প্রথম দিনের ফার্স্ট সেশন সেকেন্ড সেশন পর্যন্ত 144 রানে 6টি উইকেট ছিল। এরপরে যখন অশ্বিন আর জাদেজা যে ইনিংসটা খেললো, সেখানেও জাদেজার ক্যাচটা যদি ওই সময় ধরে নেওয়া যেত, কোনোভাবে যদি ওদের 250-র মধ্যে বেঁধে রাখা যেত, তাহলে কিন্তু বাংলাদেশ টিকে থাকতো। কিন্তু তারপরেও 376 করার পরে আমার হতাশার কারণ যে প্রথম ইনিংসে বাংলাদেশের ব্যাটিং। আমি ব্যাটসম্যানদের যে ব্যাটিং টেকনিক দেখলাম, আমাদের টপ অর্ডারের 6 জনের মধ্যে 5 জন লেফট হ্যান্ডার, নতুন বল, এসজি বল, সুইং করবে, সেই অবস্থায় আমাদের ব্যাটসম্যানরা প্রথম দিকে সুইং কাভার না করে জায়গায় দাঁড়িয়ে যেভাবে খেলার চেষ্টা করে প্রথম 3 জন ব্যাটসম্যান উইকেট হারালেন, সেখান থেকেই কিন্তু বাংলাদেশের খেলার মোড় ঘুরে গেছে। এবং ওদের 376 রানের জবাবে যখন আমরা 149 করলাম, বাংলাদেশ কিন্তু ম্যাচ থেকে তখনই ছিটকে পড়েছিল। কিন্তু তবুও অর্জন, মাহমুদ 5টি উইকেট নিলেন, এবং এর আগের ম্যাচে পাকিস্তানের সাথে উনি 5টি উইকেট নিয়েছিলেন। এটাই এই ম্যাচের আমাদের পজিটিভ ছিল। আর তারপরে তো সেকেন্ড ইনিংসে প্রথম 2টো উইকেট কিন্তু খুব তাড়াতাড়ি নাহিদ আর তাসকিন নিয়েছিল। বিরাট কোহলিও যদিও একটু বিতর্কিত আউট হয়ে গিয়েছিলেন। এরপরে তো ওরা উদ্দেশ্যই ছিল যে ব্যাটিং প্র্যাকটিস করা, দ্রুত রান তুলে নেওয়া। 515 করার পরে তো কোনো অবস্থাতেই বাংলাদেশের পক্ষে সম্ভব ছিল না এটা। উইকেটে ভেনম ছিল। ম্যাচটার যে চিত্রনাট্য আমরা দেখেছি তাতে সবই ঠিক আছে, ডমিনেটিং পারফরম্যান্স ফর শিওর, কিন্তু 5 দিনের ম্যাচ 2 দিন শেষেই বোঝা গিয়েছিল যে বাংলাদেশ কমপ্লিটলি ব্যাকফুটে, এবং এই ম্যাচটায় বাংলাদেশের অন্তত জেতার আর কোনো সুযোগ নাই, যদি না কোনো ওই রকম মিরাকেল ঘটে বা বৃষ্টি এসে 2 দিন পুরো ম্যাচের সময় কেড়ে না নেয়। তো ওইটাই হলো, ইন্ডিয়া ফলো অনের সুযোগ পেয়েও ফলো অন করালো না। আমি একটু ধারাবাহিকভাবে যদি আপনার কাছে শুনতে চেষ্টা করি, যে চেন্নাইয়ের মাঠে প্রথাগতভাবে স্পিন ধরে ডে 3, 4, 5 আমরা জানি, এবং বাংলাদেশ দলের পেস ইউনিটটা রিসেন্ট পাস্টে খুব ভালো করছে, রিদমে আছে, ছন্দে আছে। পাকিস্তানের ওই রকম উড়ন্ত সাকসেসের পর টস জিতে ওভারকাস্ট কন্ডিশনস ছিল। বিরাট কোহলি বলার জন্য বলেছে কিনা রোহিত শর্মা যে টস জিতলে উনিও ফিল্ডিং করতেন, হয়তো প্রতিপক্ষ ক্যাপ্টেনকে সেভ করার জন্য বা অনার দেওয়ার জন্যই বলেছেন কিনা। কিন্তু টেস্ট ম্যাচ ক্রিকেটে তো বোদ্ধারা বলেন যে আপনি
10 বার জিতলে 10 বারই ব্যাটিং নেওয়ার চিন্তা করুন, কেননা ফোর্থ ইনিংস অ্যাট এনি কস্ট বা ইন অল রিগার্ডস, যে কোনো সিচুয়েশনে, যে কোনো কন্ডিশনে ফোর্থ ইনিংস যে সামথিং ভেরি ভেরি ডিফারেন্ট, যেখানে ব্যাটারদের সার্ভাইভ করা খুব কঠিন। তো টস জিতে ফিল্ডিং নিয়ে নিজেরা ফোর্থ ইনিংসে ডে 4-5 নিজেদের ফোর্থ ইনিংসে ব্যাট করার যে সুযোগটা নিজেরাই করে নিয়েছি, এইটা কতটা ব্যাকফায়ার করেছে। অর্থাৎ টস জিতে সাহসী সিদ্ধান্ত নিয়ে এইরকম ওভারকাস্ট কন্ডিশনে আমরাও ব্যাটিং নিলে হয়তো 149-এর চেয়ে ভালো হতে পারতো। আর্লি 4-5টা উইকেট পড়ে যাওয়ার পরেও তো আমাদের ব্যাটিং ডেপথ ছিল, সামবডি উইল রেজিস্ট এন্ড হ্যাভ এ পার্টনারশিপ, এইরকম কারিশমা তো আমাদের ছিল। অন্তত ফোর্থ ইনিংসে যে ধরনের টিপিক্যাল ব্যাটিং এনভায়রনমেন্ট পেলাম সেটা হয়তো এড়িয়ে যাওয়া যেত টস জিতে ব্যাটিং নিলে। না দেখেন, এটা তো প্রথাগত সিদ্ধান্ত যে টেস্ট ম্যাচে যেহেতু 5 দিন খেলা হয় এবং আমাদের সাবকন্টিনেন্টাল কন্ডিশনে 4th and 5th ডেতে উইকেট ব্রেক করে। আর চেন্নাই তো একটা এই ধরনের আছে, কিন্তু এবার যেহেতু লাল মাটি, রেড ক্লে ইউজ করা হয়েছে, নট ব্ল্যাক ক্লে, এবং রেড ক্লে ব্ল্যাক ক্লে সে সময় ধরে রাখে, এবং রেড ক্লে উইকেটে যদি আপনি গ্রাস লাগান, গ্রাসটারে বাইন্ডিং করে রাখে, অন্তত দ্বিতীয় বা তৃতীয় দিন পর্যন্ত এই উইকেটে ওই ধরনের টার্ন হয় না। এবং যেহেতু আমাদের পেস বোলিং, আপনি নিজেই বলেছেন, পেস বোলিং এ আমাদের যথেষ্ট অগ্রগতি হয়েছে এবং সেটা চান্স নিয়েছে, এবং চান্স নিয়ে তো ব্যর্থ হয়নি। আপনি রোহিত শর্মা, বিরাট কোহলি বা শুভমান গিল বা KL রাহুলকে এইভাবে হাস্তানাস্ত করে আউট করে ফেলবেন। উই ওয়ার ভেরি পজিটিভ, দ্যাট ওয়াজ এ পজিটিভ ডিসিশন, কিন্তু আনফরচুনেটলি আমরা কয়েকটা ফিল্ডিং ল্যাপস করেছি। ভারতের মতো দলের পক্ষে আপনি যদি ক্যাচগুলি সবগুলি না ধরেন, নর্মাল ক্যাচগুলি তো ধরবেন, হাফ চান্স থেকেও ক্যাচগুলি ধরতে হবে। সেখানে আমি শুরুতেই বলেছি 144 for 6 থেকে রবিচন্দ্র অশ্বিন এবং জাদেজা, ওদের লাস্ট রিকগনাইজড প্লেয়ার, তারা তো বিরচিত ব্যাটিং করে আমাদের ম্যাচ থেকে ছিটকে দিয়েছে। তারপরেও 376 রানের বিপরীতে আমরা যখন খেলতে আসলাম, তখন পর্যন্ত কিন্তু উইকেটে ওই ধরনের ভেনম ছিল না। ভেনম যাকে বিষ বলে, যে খুব বাউন্স করছে, সিম বল লাফিয়ে উঠছে, সেই ধরনের ছিল না। যদি আমরা প্যাশেন্স নিয়ে ব্যাটিং করতাম, অন্তত একজন দুইজন, বিশেষ করে মমিনুল, মুশফিক যদি প্যাশেন্স নিয়ে ব্যাটিং করতো, এবং তারপরেও সাকিব এবং লিটন যখন উইকেটে স্থিতি হয়ে গেল, তখন যদি ওইসব ফ্যান্সি শট, রিভার্স সুইপ বা ডাউন দ্য উইকেট যে উড়িয়ে মারার চেষ্টা না করতো, প্রথম ইনিংসে যদি বাংলাদেশ অন্তত 250 বা 300-র কাছাকাছি রান করতো, তাহলে কিন্তু বাংলাদেশ ম্যাচে টিকে থাকতো। বাংলাদেশ 149 হেরে যেয়ে বিশাল লিড কনসিড করে সেখানে ম্যাচ থেকে ছিটকে গেছে, আর ওই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। দ্বিতীয় ইনিংসে ইটস অল রাইট, আমি জানি যে উইকেট তখন ভেঙে গিয়েছিল, স্কোয়ার টার্নিং করছিল, এবং এই উইকেটে অশ্বিন তো ওয়ান অফ দ্য বেস্ট বোলার ইন দ্য ওয়ার্ল্ড। ও তো অফ স্পিন করে, ওর মেইন উইকেট টেকিং বল হলো ক্যারাম বল, যেটা অফ স্পিনে সোজা চলে যায়। আপনি টার্নের জন্য খেলবেন, আপনি দেখবেন যে সোজা চলে যাচ্ছে, তখন ব্যাটের আউটার এজ চলে যায় অথবা এজ মিস করে মরে বোল্ড হয়ে যায়। তখন কিন্তু তার আগে আমাদের দুজন তরুণ ব্যাটসম্যান জাকির এন্ড সাদমান, দে গেভ এ ব্রিলিয়েন্ট স্টার্ট। ওই অবস্থায় বুমরাকে বা আকাশদীপ বা সিরাজকে মোকাবিলা করে বেশ ভালো করছিল, কিন্তু যেই বুমরা এসে ব্রেক থ্রুটা নিয়ে দিল, তারপরে মমিনুল আবারও ব্যর্থ হলো। কিন্তু এই পরিস্থিতিতে আরেকটা পজিটিভ, যে আমাদের অধিনায়ক, যিনি দীর্ঘদিন ধরে আউট অফ ফর্ম ছিলেন ব্যাটিং থেকে, তিনি কিন্তু অ্যাপ্লাই করে 82 রান করেছেন। এই জিনিসটাই আমাদের ব্যাটসম্যানদের নাই। আপনার যা স্কিলই থাকুক, যা দক্ষতাই থাকুক, ইউ হ্যাভ টু অ্যাপ্লাই ইয়োরসেলফ, এবং কঠিন পরিস্থিতিতে শুধু বাউন্ডারি করতে হবে না, ইউ হ্যাভ টু নো হাউ টু রোটেট দ্য স্ট্রাইক। 1-2 রান করে। আর আরেকটা সমস্যা হলো, বাংলাদেশের টপ 5 ব্যাটসম্যান হলো 6 এর মধ্যে লেফট হ্যান্ডার। ইউ মাস্ট হ্যাভ এ লেফট রাইট কম্বিনেশন। আপনার টিমে 3 জন জেনুইন রাইট হ্যান্ড ব্যাটসম্যান আছে। আপনার এখানে মুশফিক আছে, এখানে লিটন আছে, এখানে মেহেদি মিরাজ আছে, এবং দে আর ইন রিসেন্ট পাস্ট ভালো ফর্মে আছে। মিক্স আপ করে দেওয়া হচ্ছিল। লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশন থাকলে বোলারদের কিন্তু একই ব্যাটসম্যান, একই ধরনের ব্যাটসম্যানকে একই লেন্থ লাইনে বোলিং করতে হয় না, চেঞ্জ করতে হয়, সুযোগ নেওয়া যায়। এগুলি অনেকগুলি স্ট্র্যাটেজিক জিনিস। আমরা জানি যে আমাদের $1000 দিয়ে আমাদের কোচিং স্টাফ আছে,
ইউ হ্যাভ টু মেক সাম চেঞ্জেস, ইউ হ্যাভ টু থিংস আউট অফ দ্য বক্স চিন্তা করা উচিত। প্রথম ইনিংসে যখন এই বোলিং অ্যাটাকের বিরুদ্ধে আমাদের ব্যাটিং এ ধস নামলো, আমরা দ্বিতীয় ইনিংসে তো দেখলাম না। আরেকটা কথা, আমি জানি না বাংলাদেশ জুড়ে সাকিবের অনেক ফ্যান আছে, I don't think Shakib is in best form of his life, especially তার ব্যাটিং এ মাথা ঝুঁকে যাচ্ছে, যাকে হেড ড্রপ হয়ে যাচ্ছে, উনি বলের পিছনে লাইনে না যে স্ট্রোক করতে চেষ্টা করছেন। তো এই জিনিসটাও দেখতে হবে। আমাদের ভারতের সাথে জিততে হলে অবশ্যই সাকিবের অলরাউন্ড পারফরমেন্স, উনি বোলিংটাও করতে পারছেন না, জানি না শ্রুতি আছে ওনার বোলিং হ্যান্ডের স্পিনে ইনজুরি আছে কিনা, বাট এনিওয়ে সবকিছু মিলিয়ে আমি একেবারে হতাশ না। আমি যেমন দুটো টেস্ট জিতে সিরিজ জয়ে খুব একটা উচ্ছ্বসিত হয়নি, তেমনই ভাবে একটি ম্যাচ বাজেভাবে হেরে যেও আমি একেবারে হতাশ হয়ে যাইনি। এখান থেকেও ঘুরে দাঁড়ানো যায়, ঘুরে দাঁড়াতে হলে কিছু স্ট্র্যাটেজিক চেঞ্জ করতে হবে দ্বিতীয় টেস্টে। জি, থ্যাংক ইউ সো মাচ। আমরা দেখেছি বাংলাদেশের এই পরাজয়, আর অন্যদিকে শ্রীলঙ্কা দলের ইংল্যান্ডের বিরুদ্ধে লাস্ট টেস্ট জয়, ইভেন গলে কালকে যেটা ম্যাচ হলো নিউজিল্যান্ডের সাথে, তাদের প্রথম টেস্ট দুর্দান্ত খেলে শ্রীলঙ্কা যেভাবে জয়টা তুলে নিল প্রভাত জয়সূরিয়ার ঘূর্ণি জাদুর কাছে, নিউজিল্যান্ড কুপকাত হলো, 1-0 লিড নিয়ে নিল শ্রীলঙ্কা। এতে কিন্তু আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের কারেন্ট সার্কেলের যে পয়েন্ট টেবিলটা সেখানে বেশ নড়নচড়ন হয়েছে। ইন্ডিয়া আরো মানে উঁচুতে উঠে গেছে, শীর্ষে তারা ছিল, বাট বাংলাদেশ 4th পজিশন থেকে 6th পজিশনে চলে আসছে, শ্রীলঙ্কা এখন 3rd পজিশনে চলে গেছে এই টানা দুটো জয়ের সুবাদে। এবং শ্রীলঙ্কার ভাবভঙ্গি দেখে যা মনে হচ্ছে, তারা নিউজিল্যান্ডের বিরুদ্ধে যেভাবে প্রতিদ্বন্দ্বিতা গড়ে দুর্দান্ত ক্রিকেট খেলে ম্যাচটা জিতলো, দে উইল উইন দ্য নেক্সট ম্যাচ অ্যাজ ওয়েল, আই গেস। আমরা দর্শকদের জন্য এই অনুষ্ঠানগুলো করে থাকি, তাদের কথা নিশ্চয়ই আমরা পড়বো, জানাবো, এবং তাদের প্রশ্নের মতামত গুলো আমরা শেয়ার করতে চাই। শুরুতে যেমন আমাদেরকে লিখেছিলেন মামুন ইসলাম, আমরা ভেবেছিলাম কোনো প্রতিদ্বন্দ্বিতা হবে না, তিনি হয়তো ভারতীয় সমর্থক, তিনি ধরেই নিয়েছিলেন মাইটি ইন্ডিয়ার সাথে বাংলাদেশ আদৌ কোনো প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না। হ্যাঁ, হয়তো 10 দিনে 8 দিনই প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না বাংলাদেশ, এটা স্বাভাবিক, ক্রিকেটীয় চিন্তা থেকেই বোঝা যায়, বাট রেস্ট অফ 2 days বাংলাদেশ যে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে তা কিন্তু অতীতেও করে দেখিয়েছে। বোধ করি এই সিরিজে নেক্সট ম্যাচে একটা স্ট্রং কামব্যাক বাংলাদেশের কাছ থেকে আমরা দেখব। নেক্সট কমেন্টটা দেখছি যে শামসুর রহমান ভাইকে আমার অনেক ভালো লাগে, আসলে উনি শামসুল ইসলাম না বলে শামসুর রহমান বলার চেষ্টা করেছেন কিনা আমি জানি না, থ্যাংক ইউ সো মাচ। এখানে পলাশ হাওলাদার লিখছেন, সেকেন্ড ইনিংসে বাংলাদেশের ব্যাটিং দেখে মনে হলো তারা অনেক ছটফট করে, কনফিডেন্স একেবারে নেই ব্যাটিং এ। আমি সেই প্রসঙ্গটা আসবো, ডে 4-এ আমরা খেলাটাকে নিয়ে গেলাম হাতে, তখনও 6টা উইকেট, শান্ত টপ ব্যাটার সেট হয়েছিলেন, সাথে সাকিব ছিলেন। প্রথম 1 ঘন্টা ডে 4 টাফ মোমেন্টে আর্লি মর্নিং সার্ভাইভ করলেন, কিন্তু তারপরেই ভোজবাজির মতো যেন পুরো দৃশ্যপট পাল্টে গেল সাকিবের আউট হওয়ার পর। সাকিব একটা নিশ্চিত জীবন পেয়েও লম্বা করতে পারেননি। আরেকটা জিনিস হচ্ছে যে সেকেন্ড ইনিংসে বাংলাদেশ যখন ব্যাটিং করছিল, কোনো ব্যাটারেরই মনে হয়নি একমাত্র শান্ত ছাড়া যে এখানে প্রপার সলিড টেকনিক দিয়ে ডিফেন্ড করে সার্ভাইভ করা যায়। রাদার প্রত্যেকে চিন্তা করেছে যে এখানে তো ডিফেন্স করতে গেলে এজ লেগে ক্লোজিং পজিশনে আউটই হব বা সিলি ডিসমিসালের শিকার হয়ে যাব, তার চেয়ে বরং কিছু অ্যাটাক করে কিছু রান করে নেই নামের পাশে, তা নিয়ে হয়তো কনফিডেন্স খুঁজে পাওয়া যাবে। দ্যাট ওয়াজ আ রং আইডিয়া। শামসু, আমি যদি আমাকে 1 মিনিট এলাও করো, আমি স্ক্রিনে আমার এক ভারতীয় দাদার একটা প্রশ্ন দেখতে পাচ্ছি। স্যার কেমন আছেন আপনারা? আমি ভারত থেকে বলছি, ভারতের সাথে আমাদের সুমধুর সম্পর্ক কি আর গড়ে উঠবে না? উত্তরটা দয়া করে দিবেন। দেখেন, বন্ধুত্বটা তো দ্বিপাক্ষিক বিষয়, আমার প্রতিবেশীর সাথে সুসম্পর্ক গড়ে উঠবে কিনা এটা কিন্তু দ্বিপাক্ষিক বিষয়। আমি যেহেতু ভারতের সাথেও ভীষণভাবে ইনভলভ, আমি ভারতের করি, এটা আমরা কিন্তু ভারতের মধ্যে এটা স্বাধীন সার্বভৌম দেশ, এবং এই সম্পর্কটা সভরেন ইকুয়ালিটির যে ভিত্তিতে হতে হবে। আমরা কিছু মনে করবেন না, আমার ভারতীয় ভাইয়েরা অনেকে দেখছেন, দাদাগিরি, বড় ভাই ছোট ভাই কোনো সম্পর্ক নাই, সমান ভাই। সেটা হলে ডেফিনেটলি ভারত আমাদের মুক্তিযুদ্ধের সারথি, আমি মুক্তিযোদ্ধা হিসেবে বলছি, আমরা একসাথে যুদ্ধ করেছি। আপনাদের সৎ প্রতিবেশী সুলভ মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে, আমাদের ইকুয়াল রাইটসটা দেওয়ার সুযোগ করে দিতে হবে, তাহলে ডেফিনেটলি ভারত ছাড়া আমরা কিভাবে যাবো? আমরা 3 দিক থেকে আমাদের ঘেরাও করে রেখেছেন।
ডেফিনেটলি বাংলাদেশ আর ভারত যৌথভাবে অনেক অনেক কিছুই অর্জন করতে পারবে। জি সালেক ভাই, আপনার মতামতটা বুঝতে পেরেছি। আসলে পরিতোষ দেব তার এই কমেন্টের মাধ্যমে লুকিয়ে আছে আসলে ক্রিকেট ঘিরে সোশ্যাল মিডিয়ায় যে দু দেশের ভক্ত সমর্থকদের মধ্যে কথার যে এক্সচেঞ্জ হয়, সেইটা একটা পর্যায়ে গিয়ে অক্রিকেটীয় মানে সৌন্দর্য হারিয়ে ফেলে। তো ওই জায়গাটা থেকে আমি বলবো যে অল্প কিছু লোক হয়তো পরিপাটি রূপে ক্রিকেটের সেই কি বলবো স্পিরিটটা না জেনে না বুঝেই বিভিন্ন রকমের কমেন্ট করে থাকে, সেইটা কিন্তু আমি মোটা দাগে বিবেচনায় নিয়ে আসতে চাই না। ক্রিকেট যারা ক্রিকেটকে সত্যিকার অর্থে ভালোবাসে তারা স্বীকার করেই নেয় ভারতের শ্রেষ্ঠত্ব সাম্প্রতিক সময়ে, কেননা তারা প্রায় 17টা সিরিজ দেশের মাটিতে আনবিটেন রয়েছে। এটা একটা কি বলবো স্পেশাল অ্যাচিভমেন্ট ফর দেম। এই যে তালিটা আমরা কালকে স্ট্যাটসটা দেখছিলাম যে ভারত সবচেয়ে দীর্ঘ সময় ধরে দেশের মাটিতে আনবিটেন স্ট্রিকটা ধরে রেখেছে। তো এটা তো আর একদিনে হয়নি, তাই না? ইন্ডিয়া ডে বাই ডে ইমপ্রুভ করেছে এবং একটা সাস্টেইনেবল পজিশনে এসছে। তাদের রিজার্ভ বেঞ্চ এতটাই সমৃদ্ধ স্ট্রং যে আসলে ওয়ান আফটার ওয়ান একজন খেলোয়াড় যাচ্ছে তো আরেকজন তার চেয়ে ভালো প্লেয়ার চলে আসছে। যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, এই দুজন টপ অর্ডারের কথাই ভাবুন না, মাত্র কদিনের ক্যারিয়ার এই ছেলেগুলো, কতগুলো সেঞ্চুরি নামের পাশে। আর অন্যদিকে আমাদের সেরা ব্যাটার মুশফিকুর রহিম, মুমিনুল কিংবা সাকিব, লিটন, ওয়ান অফ দ্য ফাইনেস্ট প্লেয়ার, এদের কটা সেঞ্চুরি আপনি দেখেন, গুনতে গেলে 5th সেঞ্চুরি পেল কিন্তু গিল, ওয়ারাজ লিটনের লম্বা ক্যারিয়ারে মাত্র 4টা সেঞ্চুরি। সো দিস আর দ্য ডিফারেন্সেস। আমরা দু দেশের খেলোয়াড়দের মধ্যেও বিশাল একটা পার্থক্য আছে, এটা মেনে নিয়েই আমরা আসলে ভাবছি। আমাদেরকে মুমিনুল লিখেছেন, আসসালামু আলাইকুম, how are both of you? Fantastic program and I really enjoyed it. Much respect to you both and best of luck both of you. Thank you Mumin, আমাদের নিয়মিত শ্রোতা from West Bengal. He is a nice guy, excellent human being. পরশ হাওলাদার, আসসালামু আলাইকুম শামসুর রহমান স্যার, আপনার কাছে জানতে চাই আমি বাংলাদেশের প্রত্যেকটা ব্যাটিং কিন্তু শুরু পেয়েছে 25 থেকে 30 রান করেছে, তার উইকেটে সেট হয়ে কিভাবে নিজেকে বিলিয়ে দিয়ে আসে? This is a major question. It's a type of crime in a test match cricket. While you have been set by yourself with a hard work, you have to go for a big innings. যেটা শুভমান গিল, ঋষভ পান্ট সেকেন্ড ইনিংসে করে দেখিয়েছে, কিংবা ওদের অশ্বিন জাদেজা কিভাবে ক্যারি করে গেছে with some confidence and authority, তাই না? So these are the stories. সেই জায়গাটায় আমরা ব্যর্থ হয়েছি এবং এই দলটা কিন্তু পাকিস্তানে এরকম কাজ করেছিল, যখন যে সুযোগ পেয়েছে ইনিংস লম্বা করেছিল। পলাশ হাওলাদারের আরো কমেন্টস আমরা পেয়েছি, থ্যাংক ইউ সো মাচ পলাশ হাওলাদার। সোহেল রানার কমেন্ট পাচ্ছি, তামিম ভাই কি খেলবে আর জানাবেন প্লিজ। এটা তামিমের সিদ্ধান্ত, বোর্ডের সাথে কথা বলে উনি ঠিক করবেন, রিসেন্টলি জানিয়েছেন আমাদের। হাউ মাচ হ্যাজ বাংলাদেশ রিয়েলি ইমপ্রুভ ইন টেস্ট ক্রিকেট? নট মাচ আই বিলিভ। ডিয়ার সালেক সুফি স্যার, প্লিজ সে সামথিং অ্যাবাউট দিস। আমরা আসলে টেস্টে কতটা ইমপ্রুভ করেছে, আরো কতটা ইমপ্রুভ করা বাকি টপ টিম হতে গেলে? আমাদেরকে খান্দকার রশিদ ভাই লিখছেন, ভলিবলের মানুষ, একজন ক্রীড়া সংগঠক, ক্রীড়াবিদ। আমি মনে করি ভারত আমাদের চেয়ে অনেক শক্তিশালী দল, কোনোভাবেই টেস্ট ম্যাচ জিতা বা ড্র করা কঠিন বিষয় ছিল। সাকিবকে দলে রাখার কোনো প্রয়োজন আমি দেখি না। টেস্ট ক্রিকেটে যে পরিমাণ ধৈর্যের প্রয়োজন তা আমাদের একেবারেই নাই। আচ্ছা, থ্যাংক ইউ, যথার্থই বলেছে। আই ওয়ান্ট টু সি ডক্টর সাইদুর রহমান ইন ইউর প্রোগ্রাম, হি ইজ নট অ্যাভেলেবল নাওএডেজ এন্ড উই মিস ইট। আচ্ছা, মাফ করে দেন, এই একটা আইডি থেকে লিখছে যে আমাদের মনে হলো টেস্ট খেলতেছে না, টি20 খেলতে যাচ্ছে, এটা বুঝতে পারেনি। মানে অ্যাপ্রোচ, ওই যে বললাম সার্ভাইভ করার চেয়ে মেরে খেলি তাও যদি কিছু রান আসে, এইরকম একটা মেন্টাল অ্যাপ্রোচ ছিল সেকেন্ড ইনিংসে বাংলাদেশে ব্যাটারদের। সে কারণে ভোজবাজির মতো অল্প সময় উইদিন 35 মিনিট শেষ কটা উইকেট পড়ে গেছে। আচ্ছা, বাংলাদেশের জন ক্রিকেটে খেলে খুব আনন্দ লাগে মনের কাছে, কিন্তু যখন ক্রিকেট খেলায় এমন মনের মধ্যে অনেক কষ্ট লাগে। আচ্ছা, তুই কষ্ট পেয়েছেন সালেক ভাই। আমরা তো ফার্স্ট টেস্টটা দ্রুত ভুলে যেতে চাইবো। এখান থেকে যে পজিটিভ নোটস গুলো আছে, লাইক হাসান মাহমুদের ফাইফার টানা ব্যাক টু ব্যাক একজন পেস বোলার ফ্রম বাংলাদেশ, লাইক হাসান মাহমুদ, ভেরি ইয়াং, মাত্র কটা টেস্ট খেলেছে সে, এইরকম একটা কীর্তি ডেফিনেটলি আমাদের পেস বোলিং এর যারা আগামী দিনের কান্ডারি বা তার সমসাময়িক পেস বোলার তাদের সবাইকে উজ্জীবিত করবে বিষয়টা যে হাসান মাহমুদ পারলে আমি ইবাদত, আমি খালেদ, তাসকিন, আমি কেন পারবো না, এই বোধটা প্রত্যেকের মধ্যেই কিন্তু
জেদটা কাজ করবে, সেখান থেকে একটা মানে মধুর প্রতিদ্বন্দ্বিতা হবে, ভালো করবার রসদ আমরা আগামীতে খুঁজে পাবো। এট দ্য সেম টাইম শান্ত রানে ফেরা, দিস আর দ্য পজিটিভস, উই শুড ক্যারি দিস পজিটিভস ইন দ্য নেক্সট ম্যাচ ইন কানপুর অন 27th of this month. জি শুনেন, আমি এই টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ব্যর্থতার মাঝেও যে যতটুকু পজিটিভ আপনি বললেন ঠিক আছে, টেস্ট ক্রিকেটে যদি বাংলাদেশের সাস্টেইনেবল বেসিসে ইমপ্রুভ করতে হয়, আপনার ডোমেস্টিক লং রান ভার্সন ক্রিকেটে কোয়ালিটি ক্রিকেট খেলতে হবে। ভারতের কথা যে বলেন, ভারতে রঞ্জি ট্রফি, দিলীপ ট্রফি, রিজনাল ক্রিকেট, অফিস ক্রিকেট সহ কত ধরনের অপশন আছে, বিশাল দেশ, খেলা হয়। শ্রীলঙ্কার কথা বললেন, ঘুরে দাঁড়াবেন, শ্রীলঙ্কান স্কুল ক্রিকেট ইজ ওয়ান অফ দ্য বেস্ট। আমি শ্রীলঙ্কান ক্রিকেট সম্পর্কে জানি, যার জন্য ওদের সাময়িক কিছু অসুবিধা হলে হচ্ছে। সালেক ভাই আপনাকে একটু ডিস্টার্ব করে আমি আপনার কাছে খুব পরিষ্কারভাবে জানতে চাই, ডোমেস্টিক ক্রিকেট, কোয়ালিটি ডোমেস্টিক ক্রিকেট বলতে আসলে আপনি কি বোঝাচ্ছেন? আমাদের রিসোর্সেস, যে লোকাল প্লেয়াররা আছে, বিভিন্ন দলে বিভক্ত হয়ে ডিভিশনাল টিমে আমরা এনসিএল খেলি, তারপরে আমরা বিসিএল খেলি 4টা ফ্র্যাঞ্চাইজি টিমে, অর্থাৎ আরেকটু কোয়ালিটেটিভ ম্যানারে টপ প্লেয়ারদের নিয়ে 4টা দল করা হয়। প্রথমে এনসিএল এ 8টা দল ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলে। নাম্বার অফ ম্যাচেস বাড়ানোর কথা বলছেন, নাকি আমাদের যারা অপেক্ষাকৃত তরুণ খেলোয়াড় এদের দেশের বাইরে গিয়ে বিভিন্ন দলের সাথে প্রচুর 4 ডেজ ম্যাচ এ টিমের ব্যানারে, পারফরমেন্স টিমের ব্যানারে, একাডেমি টিমের ব্যানারে খেলে আমাদের ওই কোয়ালিটিটা অ্যাচিভ করতে হবে? কোনটা? এক্স্যাক্টলি আমাদের খেলছি ভালো কথা, কোন সারফেসে খেলছি? সেটা কি টার্নিং সারফেস? সেখানে কি বল হাঁটুর উপরে ওঠে না? উই মাস্ট প্লে অন প্রপার উইকেট, যেখানে বোলিং ব্যাটসম্যানদের সমান সুযোগ থাকবে, এবং সেখানে খেললে কিন্তু আমাদের যেটা সুবিধা হবে, আমাদের পেস বোলাররা এনকারেজ হবে। আমাদের ডোমেস্টিক ক্রিকেটে কয়টা লেগ স্পিনার খেলে, কারণ লেগ স্পিনিং উইকেট নাই। আর যেহেতু ইভেন ডোমেস্টিক এই লঙ্গার ভার্সন ক্রিকেটে কিন্তু আমাদের মেইন স্ট্রিমের প্লেয়াররা খুব একটা খেলে না, সো ওইখানেও যারা ভালো খেলে, দীর্ঘ সময় যারা ভালো খেলে, তারা আমাদের সিলেকশন প্রসেসের কারণে টিমে ঢুকতে পারে না। আরেকটা কথা যে বললেন, মেইন টপ প্লেয়ারদের সাথে এই যে আমাদের ডেভেলপমেন্ট স্কোয়াড বা এ টিম, এদের নিয়মিতভাবে বিদেশ সফর করা উচিত। এবারের পাকিস্তানের খেলাটার ভালো কারণ হলো কিছু খেলোয়াড় বিগ ব্যাশের মতো একটা টুর্নামেন্টে, আপনি জানেন, আমাদের নর্দার্ন টেরিটরিতে খেলতে আসছিল, এবং এই টিমের সাথেই একটা এ দল পাকিস্তানে খেলতে গিয়েছিল, এবং টেস্ট সিরিজের প্রিপারেশনটা ভালো ছিল, এই জন্য এটা ভালো করেছে। দিস শুড বি ফলোড আপ। আমাদের ডেফিনেটলি বাংলাদেশের লঙ্গল ভার্সন ক্রিকেটে অন্তত 8 থেকে 10টা জায়গায় প্রপার সারফেস করা উচিত, জিম ফ্যাসিলিটিস ডেভেলপমেন্ট করা উচিত, এবং আমরা যে শর্টার ভার্সন যেটা খেলি আমাদের বিপিএল, সেটা হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে হওয়া উচিত। হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে হলে হবে কি, ওইসব রিজিয়নে পপুলারিটি বাড়বে, যখন ওই রিজিয়নে যে খেলা শুরু করছে, যে বাচ্চাগুলি ভালো ভালো ক্রিকেটারদের, তাদের আইডলদের সেখানে দেখবে, তারা দেখে শিখবে। উই নিড এ কমপ্লিট রিভ্যাম্পিং অফ ডোমেস্টিক ক্রিকেট স্ট্রাকচার, এবং এখানে যারা প্রমাণিত ক্রিকেট অনুরাগী তাদেরই এখানে সুযোগ দিতে হবে। আমাদের ডোমেস্টিক, আমাদের ডিভিশনাল ক্রিকেট অ্যাসোসিয়েশন কেন অ্যাক্টিভ না? কেন খুলনার মতো জায়গায় খেলা হয় না? কেন বগুড়ার মতো একটা ভালো স্টেডিয়ামে খেলা হয় না? কেন কক্সবাজারে ফ্যাসিলিটিস থাকা সত্ত্বেও সেখানে করা হয় না? তো এই জিনিসগুলি করতে হবে, এবং এখানে শুধু ভালো ক্রিকেট খেললেই হবে না। আমি যেহেতু আমি নান্নু বাসার সুমনদের অনেক স্নেহ করি, ওদের কিন্তু একটা ভালো ক্রিকেটার হলেই যে ভালো অর্গানাইজার হবে সেগুলি কোনো কথা নেই। ইউ মাস্ট বি কমিটেড। আপনি যে বিসিবিতে সুযোগ পেয়েছেন, এটা সুযোগের সদ্ব্যবহার করবেন ক্রিকেটের জন্য, নট ফর ইউর ওন সেক। আমি আশা করি পরিবর্তিত পরিস্থিতিতে ওখানে যারা আসবে তারা ভালো হবে। রাইট পিপলকে, যারা ভালো কোয়ালিটি ইয়াং প্লেয়ারদের, এগুলিকে নার্সিং করে ধরে রাখতে হবে। আমাদের স্কুল ক্রিকেটটা ক্যাচ দেম ইয়াং, আন্ডার 13, আন্ডার 15, এই লেভেলে যে র ক্রিকেটাররা আছে, র অবস্থায় ধরে নিয়ে পলিশ করতে হবে। কারণ টেস্ট ক্রিকেটারদের নতুন কিছু শেখানো যায় না, টেস্ট ক্রিকেটারদের টেম্পারমেন্ট, স্কিল, এগুলি করতে হয়। আমি আমিনুল ইসলাম বুলবুলের সাথে আমার নিয়মিত আলাপ হয়, আমি জানি ও কিভাবে বিভিন্ন দেশে, এমনকি চায়নার মতো দেশে ক্রিকেটকে নিয়ে আসছে, এগিয়ে নিয়ে আসছে। আপনি এবার ওয়ার্ল্ড কাপে দেখছেন, আপনার অ্যাসোসিয়েট ক্লাব দেশগুলি খুব ভালো খেলেছে, আমেরিকার মতো দেশ ভালো খেলেছে, কানাডা ভালো খেলেছে। ওয়াই? বিকজ দে হ্যাভ ডেভেলপড সাম স্ট্রাকচার, এবং ওখান থেকে কোয়ালিটি প্লেয়ার ধরে নিয়ে এসে খেলবে।
তা আমার মনে হয় এই জিনিসগুলি যেহেতু আমাদের ছাত্র জনতার মহান আত্মত্যাগে একটা পরিবর্তনের সুযোগ হয়েছে, সব লেভেলেই এই সংস্কার করে ট্যালেন্টকে দিতে হবে বাংলাদেশিদের। উই হ্যাভ গট ইমেন্স ট্যালেন্টস। আমাদের আন্ডার 13 বা আন্ডার 15-এ আমাদের যে ট্যালেন্ট আছে, কারণ আমাদের রিস্ট খুব পেল, এই রিস্ট ওয়ার্ক করে কিন্তু আমরা খুব ভালো খেলতে পারি। যদি ভারত পারে, যদি শ্রীলঙ্কা পারে, দেয়ার ইজ নো রিজন। এন্ড স্পেশালি আমি তো আফগানিস্তানে দেখেছি কি কঠিন পরিস্থিতিতে আফগান বেরিয়ে আসছে। তো সো এই জিনিসগুলি ফলো করা উচিত, কারণ বাংলাদেশে 18 কোটি মানুষ কিন্তু ক্রিকেট উন্মাদ। তবে 18 কোটি মানুষই সিলেক্টর হওয়া উচিত না। ফেসবুকে যে কথাবার্তা দেখি, ক্রিকেট ইজ ডিফারেন্ট গেম, লিভ ইট টু দ্য সিলেক্টরস। এবং সিলেক্টরদের বলবো আপনার নিউট্রালি কাজগুলি করা। জি, থ্যাংক ইউ সালেক ভাই। আমরা বেশ কিছু কমেন্ট পেয়ে গেছি, আমরা অনুষ্ঠানের শেষ ভাগেও চলে এসেছি। আমি সেই কমেন্টগুলো একটু একে একে নিতে চাই। আমাদের সাথে মাফ করে দেন আইডি থেকে লিখছেন যে বাংলাদেশের জন্য ক্রিকেট খেলে খুব আনন্দ লাগে মনের কাছে, কিন্তু যখন ক্রিকেট খেলায় এমন মনের মধ্যে অনেক কষ্ট লাগে। আচ্ছা, ভালো না খেললে তার কষ্ট হয়। মুজাহিদুর রহমান আমাদের আরেক কমেন্টেটর বন্ধু, করে দেন, আপনার কাছে অনুরোধ, আপনার আইডিটা মাফ করে দেন, না দিয়ে আপনার নিজের পরিচয় আসেন। আশা করছি সামনের ম্যাচে ভালো করবে আমাদের কমেন্টেটর বন্ধু মুজাহিদ বলছেন। আমাদেরকে লিখছেন সুকান্ত বালরাগায়, তিনি সুকান্ত ইন্ডিয়া থেকে, আমি ভারত থেকে বলছি, আপনার সব ভিডিও খুব ভালো লাগে। থ্যাংক ইউ সুকান্ত, আপনি শেয়ার করলে আমি খুশি হব। এছাড়া পলাশ হাওলাদার পরের কমেন্টে লিখছেন, স্যার আমাদের নেক্সট টেস্ট কি পরিকল্পনা দেওয়া উচিত স্যার, আপনার মতামত জানতে চাই। ওই যে প্লে ইয়োর বেসিক্স, ক্রিকেটের যে বেসিকটা আছে সেটা ঠিকঠাক ফলো করা, দেন রেজাল্ট উইল কাম আলটিমেটলি। আমরা যদি ভারতের মতো দলকে আমাদের হারাতে গেলে আমাদের যে লেভেল অফ ক্রিকেট আছে সেইটা কয়েক গুণ ভালো ক্রিকেট খেলতে হবে, যেটা আমরা অলমোস্ট পাকিস্তানে খেলেছিলাম, এজ এ টিম খেলেছিলাম, কম্বাইন্ড টিম, অল থ্রি ডিপার্টমেন্ট আমরা পারফর্ম করেছিলাম। এক মিনিট সুযোগ দাও। আমরা প্রথম টেস্টে হেরে গেছি, এখানে কিছু পজিটিভ ছিল, কিছু ব্যর্থতা ছিল। আমাদের প্রপারলি ড্রয়িং বোর্ডে যে অ্যানালাইসিস করা উচিত, আমরা কেন 144 for 6 থাকা অবস্থায় ওদের লাস্ট রিকগনাইজড ব্যাটসম্যানদের আমার পরিকল্পনা করে তাড়াতাড়ি আউট করে 250 বা 300-র মধ্যে ইনিংস সাঙ্গ করতে পারলাম না। এরপরে আমাদের দেখতে হবে, উইকেটে তো আমরা প্রথম বোলিং করেছি, আমরা যেসব অ্যাডভান্টেজ পেয়েছি, এই উইকেটে বাউন্স ছিল, এই উইকেটে সুইং ছিল, সেই সময় আমাদের ব্যাটিং কোচ বা হেড কোচ আমাদের প্লেয়ারদের কি উপদেশ দিয়েছে? ডিড হি টেল দ্যাট তোমাদের জায়গায় দাঁড়িয়ে ইনসুইংগুলি খেলো বাহাতি? এইগুলি তো ব্যর্থতা, এই জিনিসগুলি দেখতে হবে এবং এই জিনিসগুলি বুঝে নিয়ে আমাদের যে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশন দরকার, এই জিনিসগুলি করতে হবে। অ্যানাদার জিনিস খুব কন্ট্রোভার্সিয়াল হতে পারে, আমাদের সাকিবুল হাসান ইজ নট ইন হিজ পিক ফর্ম, নট ইন হিজ বেস্ট ফর্ম, whether he is himself injured 100% fit। উনি বিশ্বকাপের আগে তামিমকে নিয়ে বলেছিলেন ইনজুরি হাইড করে খেলা উচিত না। ইটস আপ টু হিম টু ডিসাইড whether or not to play। কারণ আমি মনে করি না বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট বা এখনকার বিসিবিরও এই সাহস আছে সাকিবকে বাদ দেওয়া, যে ইউ ডোন্ট প্লে। এই জিনিসটা করা উচিত। সাকিব, ইউ হ্যাভ গ্লোরিফাইড বাংলাদেশ all over the cricket world, all over the world. So for the sake of the team, decide yourself whether you want to continue। কারণ সাকিবের জায়গায় যদি তাইজুল, আনডাউটেডলি এই মুহূর্তে বাংলাদেশ টেস্ট টিমের ওয়ান অফ দ্য বেস্ট স্পিনার, তাকে সুযোগ দেওয়া হলে কানপুরের উইকেট কিন্তু টার্ন করবে, কানপুরের উইকেট স্কোয়ার টার্ন করবে যদি উইকেটের চরিত্রের পরিবর্তন না করা হয়। আমাদের ভালো বোলিং করে ভারতের এই ব্যাটিংকেই তো যদি আমাদের আয়ত্তের মধ্যে রাখতে পারি, তাহলেই তো আমরা করতে পারবো। আর যেহেতু প্রথম টেস্টের আরেকটা অর্জন রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে ডানা মেলতে না দেওয়া, সেটা যদি আমরা কন্টিনিউ করতে পারি, আমরা যদি ভারতীয়দের 300 রানের মধ্যে সীমাবদ্ধ করতে পারি, তাহলে আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবো। আমাদের টার্গেট হওয়া উচিত ম্যাচটাকে পঞ্চম দিনে নিয়ে যাওয়া এবং সম্মানজনক, যদি হেরেও যাই সম্মানজনকভাবে হেরে যাওয়া। ওকে, থ্যাংক ইউ সো মাচ। দর্শক মন্ডলী, আজকের আলোচনাটা আমরা এখানেই শেষ করব। আমাদের মুমিন আলী তিনি লিখছিলেন যে তাজুল ইসলাম ইজ দ্য বেস্ট স্পিনার অফ বাংলাদেশ, হোয়াই ডাজ হি হ্যাভ টু সিট ইন দ্য ডাগ আউট? আই থিঙ্ক তাজুল অলওয়েজ ডিজার্ভস দ্য প্লেস in the playing 11, especially in the test match format. We must completely agree with Mumin and with his statement, because Muminul এবং তাইজুল এই দুজন কিন্তু টেস্ট স্পেশালিস্ট ট্যাগলাইনটা দিয়ে দিয়েছি যে যখনই আমরা টেস্ট খেলবো, হোয়াট আর দ্য কন্ডিশনস, এই দুজন
ধ্রুপদী খেলোয়াড়কে টেস্টে আমাদের সবার আগে প্রপারলি বিবেচনা করা উচিত, এবং সেই বিবেচনা বোধের জায়গা থেকে মুমিনুলের মাঝে মাঝে মানে চাইল্ডিশ আউট হয়ে যাওয়ার ধরন দেখে আমাদের বিব্রত লাগে। বাট হি ইজ এ টপ ক্লাস প্লেয়ার ফ্রম বাংলাদেশ ফর শিওর। হি হ্যাজ এ ট্রিমেন্ডাস রেকর্ড। ওইটার রেপুটেশন অনুযায়ী তিনি যদি খেলতে পারেন কন্টিনিউয়াসলি ইন ফিউচার, আমরা অনেক ভালো ইনিংস তার কাছে পাবো। শান্তকে নিয়ে অনেকে কথা বলছেন, বাট অ্যাজ এ টিম আমরা কনসিস্টেন্সি ধরে রাখতে পারলেই কিন্তু সাকসেস আসবে। শুধু একজন দুজন পার্টিকুলার প্লেয়ারকে নিয়ে বলবো না, অনেকেই ইনকনসিস্টেন্সির মধ্যে দিয়ে যায়। ওই যে একটা কথা বললাম, লিটন কতদিন ক্রিকেট খেলছে, মাত্র 4টা সেঞ্চুরি, ওয়ারাজ শুভমান গিলের ক্যারিয়ার 1-1.5 বছরের, টেস্টে তার 5টা সেঞ্চুরি দেখে ফেললাম, যেটা সর্বশেষ তিনি বাংলাদেশের বিরুদ্ধে করলেন। সো কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি, মানে এই সব জায়গাতেই ভারত এভরিওয়্যার ইন অল রিগার্ডস এগিয়ে। সেই ভারতের বিরুদ্ধে আমাদের ভালো কিছু করতে গেলে ডেফিনেটলি আমাদের যে নিজেদের সামর্থ্যটুকু আছে তার চেয়ে একটু সুপেরিয়র ক্রিকেটটা খেলতে হবে গিভেন ডেতে। ওই যে বলছিল সালেক ভাই, হাফ চান্সেস গুলো আমাদের ধরতে হবে ভারতের মতো দলকে হারাতে গেলে বা প্রতিদ্বন্দ্বিতা করতে গেলে। অ্যাট দ্য সেম টাইম আমরা জাকিরের ওই রকম ওয়ার্ল্ড ক্লাস ক্যাচ দেখলাম, জয়সওয়াল যেটা গালিতে নিল, কিংবা মুশফিক এগিয়ে এসে চিপ করতে গেলেন, একটা লো ডাউন ক্যাচ কিভাবে তালুবন্দি করলেন ওইখানটায় মিড অনে। সেই যে হাফ চান্সেস গুলো কি সুন্দর ওরা ক্যারি করে গেছে। তো মুশফিক, মমিনুল বা আমাদের যারা স্বীকৃত ব্যাটার, তাদের কাছ থেকে আরো দায়িত্বশীল টেস্ট ম্যাচ সুলভ ব্যাটিং যদি আমরা নিয়মিত না পাই, তাহলে আমরা কিন্তু নিয়মিতই হারতে থাকবো, ঠকতে থাকবো, পরাজয়ের ব্যবধান এরকম 280 হবে। দেখেন, ফলো অন করানোর সুযোগ পেয়েও কিন্তু ফলো অন করায়নি। মডার্ন ডে ক্রিকেটে আসলে ফলো অন কেন জানি উঠেই যাচ্ছে। ইয়াংস্টার যারা আসছে, তরুণ ক্রিকেট বুঝতে চায়, তাদেরকে পুরো বিষয়টা ফলো অন বোঝাতে অনেক সময় ঝামেলাই হয়ে যাচ্ছে, কেননা ফলো অন তো ইদানিং দেখাই যাচ্ছে না, কেউ এই রিস্কের মধ্যে আর যাচ্ছে না, ইডেনের সেই স্মৃতি থেকেই কিনা। আর আলটিমেটলি আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ তো এগুলো, মানে পূর্ণ পয়েন্ট পেতে চায় প্রত্যেকটি দল, এবং পয়েন্ট টেবিলে উত্তরণ ঘটাতে চায়। এট এনি কস্ট ম্যাচটা জেতাই হচ্ছে মূল লক্ষ্য। সো জয়ের জন্য ফোর্স করছে প্রত্যেকটি ম্যাচ, প্রত্যেকটি দল। সো সালেক ভাই, লাস্ট মিনিট ফর ইউ। আমরা আশাবাদী হই কানপুরের জন্য, তারপরে 3টা টি20 ম্যাচও রয়েছে, সেই সিরিজও প্রতিদ্বন্দ্বিতা করবো ইনশাআল্লাহ। আমি ব্যক্তিগতভাবে আমার সৌরভ দাদা কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আপনাকে চ্যালেঞ্জ করেছিলাম আপনার কথায়, যে আরেকটু দেখেন, আপনিও তো আমাদের বাংলার দাদা, ভারত টিমেও আপনার ছাড়া কিন্তু বাংলা কেউ খেলে না। আরেকটু দেখেন, হ্যাভ ফেইথ ইন আওয়ার টিম। ইনশাআল্লাহ প্রথম টেস্ট থেকে ঘুরে দাঁড়িয়ে আমাদের টিম বীরের মতো লড়াই করবে, লড়াই করে হেরে যাক, কারণ সেটা কোনো আপত্তি করি না। আমি আশা করি বাংলাদেশ প্রথম টেস্টের ভুল ত্রুটি দেখে নিয়ে কমিটেড ক্রিকেট খেলে এবং দৃঢ়তার সাথে খেলে ম্যাচটা পঞ্চম দিনে নিয়ে যাক। 5th ডেতে যদি কোনো ভাবে ম্যাচটা নিয়ে যায়, তখন ক্রিকেট ইজ দ্য গেম অফ গ্লোরিয়াস আনসার্টেনিটি, ইট মে সুইং আইদার ওয়ে। কিন্তু এখন কিন্তু আমাদের প্রত্যাশার পারটাও কিন্তু সীমিত রাখতে হবে। রিমেম্বার, ইন্ডিয়া কিন্তু 1 নম্বর দল, এবং এই সিরিজ থেকে কিছু তাদের পুঁজি সংগ্রহ করে ওরা আমার দেশে যাবে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে, হুইচ উইল বি শুড বি, আমি সেমিফাইনাল বলবো, কারণ এই দুটো দলই তো আলটিমেটলি ফাইনাল খেলবে এখন যে অবস্থা দেখছি। সো সেই চিন্তা করে ডেসপারেট ওরা পুরো পয়েন্টটা নিতে চেষ্টা করবে। যখন একটা টিম ডেসপারেট হয়, তখন তাদের কিন্তু কিছু গ্যাপ রয়ে যায়, সেটা এক্সপ্লয়েট করতে হবে বিচক্ষণতার সঙ্গে বাংলাদেশ দল। জি, থ্যাংক ইউ সো মাচ। একজন দর্শক আমাদের লিখেছেন, মেহেদী হাসান মিরাজের কি একটু উপরে ব্যাটিং করা উচিত কিনা। এই কম্বিনেশনে, এই ফরমেশনে আসলে সে সুযোগও নাই। আর প্রথম ইনিংসে 27 রানে অপরাজিত থেকে মেহেদী মিরাজ যে ব্যাটিং এ ছন্দে আছেন, তার যে ব্যাটিং স্কিল আছে, হি ইজ এ কেপেবল ব্যাটার, সেটা প্রমাণ করেছেন ডেফিনেটলি। সেকেন্ড ইনিংসে একটা পোর শট খেলেছিলেন যদিও, বাট সঙ্গীর অভাবে প্রথম ইনিংসে তার ইনিংসটা লম্বা করার যথেষ্ট সুযোগ থাকা সত্ত্বেও সেই সুযোগটা তিনি পাননি। ওই যে ইটস এ টিম ফেইলিওর। ভালো কিছুর প্রত্যাশায় কানপুরে দেখা হবে 27 সেপ্টেম্বর থেকে, এবং দ্বিতীয় টেস্টের প্রতিদিনকার প্রিভিউ নিয়ে আমরা চেষ্টা করবো আপনাদের সামনে হাজির হতে। আজ এ পর্যন্ত, ভালো থাকুন, আর ভালো লাগলে শেয়ার করে দিন। থ্যাংকস ফর ওয়াচিং। খুদা হাফেজ।